ভ্রমণ মানেই ইতিহাসের গল্প জানা আর নিজের গল্প তৈরি হওয়া, আর সেটা যদি আবার হয় পুরী। অনেকের কাছেই পুরী মানে বাঙালির দ্বিতীয় হোম। এখানে এলে আপনি যেমন সমুদ্রের ধারে বিচের মজা পাবেন, সেরকমই আবার তীর্থযাত্রাও করতে পারবেন। কারণ পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের 4 ধামের অন্যতম একটি ধাম। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যায় অবস্থিত পুরী ভ্রমণ মানে সাধারণত দুটো ছবি ভেসে আসে: ঐতিহ্যময় ইতিহাস বিজড়িত জগৎ বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির ও স্বচ্ছ পুরীর সমুদ্র সৈকত। কিন্তু শুধু তা না, বরং ইতিহাসের আশ্চর্য দেখতে পুরীর রাজধানী শহর ভুবনেশ্বর ভ্রমণও কিন্তু বটে। তাই আজকের আমাদের এই পুরী ভ্রমণের গল্পটা একটু আলাদা, একটু অন্যরকম। তো হয়ে গেছে চ্যানেল। তো ফাইনালি আজকে আমরা এই ভিডিওতে পুরী ভ্রমণ নিয়ে জানবো। আমার এই ভিডিওটা বাকি পুরী ভ্রমণের ভিডিওর মতো অ্যাজ ইউজুয়াল হবে না, কারণ আমি একটু অন্যভাবে ট্রাই করব। আপনারা বেশিরভাগ ভিডিওতে দেখবেন পুরী থেকে স্টার্ট করে ভুবনেশ্বর আসে, মানে ব্যাকে, তারপর আবার পুরীতে যেয়ে করে ঘোরাঘুরি করে। আমি করব এই ভিডিওতে মেনলি দেখাবো ভুবনেশ্বর। আমরা সেই যখন যাচ্ছি ফার্স্ট আমরা ভুবনেশ্বর ঘুরবো, তাও আবার কোনো মানে রিজার্ভ গাড়িতে না, একদম এখানকার লোকাল গাড়ি নিয়ে পরে, ঠিক আছে, সমস্ত সাইডগুলো দেখবো। তারপরে পুরী যাব বাসে করে, তারপরে পুরীর চারিপাশটা দেখবো, ঘুরে দেখবো, এবং তারপরে আমরা রিটার্ন করবো। তো পুরী ভ্রমণের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তো সঙ্গে থাকুন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, এরকম গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সকাল সকাল ভুবনেশ্বর স্টেশনে নেমে ভুবনেশ্বর স্টেশন বাস স্ট্যান্ডে চলে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর স্টেশনের সামনে এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এগুলো সব হচ্ছে সরকারি বাস। দেখতে পাচ্ছেন কত লাক্সারি। এই তো 12 নম্বর মাস্টার ক্যান্টিন টু নন্দনকানন। এখানকার সরকারি বাসে চেপে আপনি লাক্সারিয়াস ফিল করবেন। বাসে যেতে যেতে উন্নত ভুবনেশ্বর শহরের সৌন্দর্য, উঁচু উঁচু ইমারত দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নন্দনকাননে পৌঁছে গেলাম। এটা হচ্ছে নন্দনকাননের একদম মেন মোড় এটাই। এখন বাজে গড়িতে 8:28। একদম সকাল সকাল আমি চলে এসেছি, তাই লোকজন নেই। দেখতে পাচ্ছেন এই সাইডেও খাবারের দোকান আছে, এই সাইডেও খাবারের দোকান আছে। ইডলি কত? 40 টাকা। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও বুক করতে পারেন, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু সোমবার বন্ধ থাকে, 7:30টায় খুলে দিয়েছে বলছে। তো চলুন টিকিট কাটা যাক, দেখা যাক। দেখতে পাচ্ছেন 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে বিভিন্ন রেট, সাফারির রেট দেখতে পাচ্ছেন 70 টাকায়, 110 টাকা, নন এসি 70 টাকা এখন বেড়েছে। আর এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, নন্দনকাননে প্রবেশ করার। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে প্রধান গেট। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম মানে চিড়িয়াখানা যেখানে সাদা বাঘের, হোয়াইট টাইগারের জঙ্গল সাফারি। ফাইনালি দেখতে পাচ্ছেন জলের বোতল রাখবো। এখানে একটা ভালো জিনিস দেখলাম, জলের বোতল নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু 50 টাকা বাইরে জমা দিতে হবে। জলের বোতলে একটা স্টিকার দেবে, বেরোনোর সময় বোতলটা দেখাতে হবে যে আমি ভেতরে ফেলিনি, আমি বোতলটা নিয়েই বেরিয়েছি। তখন ওই স্টিকারটা দেখে আবার 50 টাকা আপনাকে রিটার্ন করবে। মানে একদম এটা খুবই সুন্দর একটা নিয়ম। আপনারা নন্দনকাননের ভেতরে এই গাড়িগুলো করেও ঘুরতে পারেন, অথবা আপনারা পায়ে হেঁটে করেও ঘুরতে পারেন। আমি কিন্তু পায়ে হেঁটেই ঘুরবো চারদিকে, কারণ জঙ্গল সাফারি তো করবো না। 80 रुपये। कितना मिनट है? कितना मिनट है? टोटल 1.5 घंटा। 1.5 घंटे। ये पूरा घुमाएंगे या सफारी भी करेंगे? नहीं, सफारी अलग होता है 110। 110 वो अलग है। यहाँ से? यहाँ से नहीं, उधर से ना? उधर से बस पकड़ो। বাস তো হ্যাঁ উধর। এখানে দেখতে পাচ্ছেন লিওপার্ড আছে। ওই গর্জনটা শুনছেন? বাঘের এতগুলো সেকশন করা আছে, বাঘই নেই। এই নন্দনকাননটা আসলে এই চিড়িয়াখানাটা অনেকটাই বড়, তবে যতটা আশা নিয়ে এসেছিলাম একদমই না। কয়েকটাই কিন্তু বাঘ দেখতে পেলাম, একটা দুটো, দু একটা হরিণ দেখতে পেলাম, কয়েকটা পাখি দেখতে পেলাম, মানে কয়েকটা বাঁদর দেখতে পেলাম, ময়ূর দেখতে পেলাম, খুবই নর্মাল জিনিসপত্র আছে। একটা জেব্রা দেখতে পেলাম, শিয়াল কিন্তু দেখতে পেলাম না, সিংহও পেলাম না, কারণ ওগুলো জঙ্গল সাফারি আপনারা যদি করেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই কয়েকটা জিনিস দেখতে পেলাম। তবে এটা অনেকটা দূর, মানে ভুবনেশ্বরের বাকি যে লোকেশনগুলো আছে এটা অনেকটাই দূর। আপনারা যদি কোনো চিড়িয়াখানা না গেছেন, এর থেকে কলকাতা চিড়িয়াখানা অনেক ভালো। যদি না গেছেন তবেই একবার আসবেন, তাছাড়া এটা স্কিপ করতে পারেন এই জায়গাটা। আমি কিন্তু এতটাই মানে এরকমই আপনাদেরকে বলছি। তবে আপনারা যদি একদম সকাল আসার চেষ্টা করবেন, একটু বেশ ভালো লাগবে, তাড়াতাড়ি ঘুরে নিতে পারবেন সহজেই। কিন্তু এখান থেকে আবার বাসে করে আমরা নেক্সট ডেস্টিনেশনে আমাদের যাবো। তো চলুন যাওয়া যায়। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা যতটা সুন্দর ততটাও কিন্তু সুন্দর নয় জায়গাটা। মানে জায়গাটা সুন্দর কিন্তু সেই সব জিনিসপত্র নেই। এই যে দেখতে পাচ্ছেন র্যাপিটাইল পার্ক, দেখতে পাচ্ছেন এই সিনারিটা এখানে খুব সুন্দর আছে। আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বোটিং করানো হয় ওই সাইডটা থেকে। রোপওয়ে আছে, ওই যে ওপরটা হয়ে রোপওয়ে
আছে, দেখার সেরকম ভিউ কিছু নেই, মানে পুরো একদম ফালতু জঙ্গল সাফারি যদি করেন তাহলে সিংহ টিংহ দেখতে পাবেন কয়েক। এখন বাজে ঘড়িতে 10টা, 8:30 প্রবেশ করেছিলাম, হয়ে গেল ঘোরাঘুরি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এবার 50 টাকা দেয় কিনা দেখবো। এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্যাম্পটা মেরেছিল, তো চলুন 50 টাকা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন পয়সা প্লাস বোতল দুটোই দিল, আর ইয়েটা খুলে নিল। তো এই সিস্টেমটা আমার এখানে সব থেকে বেশি ভালো লাগলো লিটারালি, মানে প্লাস্টিক ভেতরে আপনি ফেলতে পারবেন না, নিয়ে যেতে পারেন আপনার সুবিধার জন্য, কিন্তু ফেলতে পারবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এই ছিল আজকে নন্দনকাননের ভিডিও। কত কত মানুষজন বাস থেকে নামলো দেখুন, পুরো দল দল ঢুকছে। তো সকাল সকাল এলে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন, এটা একটা সুবিধা। এবেলা একদিকে 10-এ। তো চলুন, আমাদের এই সাইডটা থেকে বাস আছে দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু খাবারের এসি রেস্টুরেন্ট আছে। আর এই যে সাইডে বাসগুলো দেখতে পেয়েছেন না, এইগুলোই কিন্তু বারোমুন্ডা যাবে, ঠিক আছে। আপনারা এখান থেকে যদি উদয়গিরি খণ্ডগিরি যাওয়া বলেন, সবার প্রথম আপনাদেরকে যদি বাসে যেতে চান কম খরচে, বারোমুন্ডা যাবেন, বারোমুন্ডার বাসে সেখান থেকে অটো পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক, দেখা যাক। এটা যেমন দেখতে পাচ্ছেন 13 নম্বর বাস এখানে, ঠিক আছে। এটাও এসি সরকারি বাস। তো পিছনের বাসটা দেখি চলুন, পিছনে একটা 12 নম্বর বাস, ঠিক আছে। এটা মেনলি যাবে আপনার কি বলুন তো, নন্দনকানন থেকে যে মাস্টার ক্যান্টিন বা আপনি যে রেলওয়ে স্টেশন ভুবনেশ্বর সেখানে যাবে। এটা হচ্ছেন 18 নম্বর বাস। বাপরে বাপ কি ভিড় রে ভাই। ফাইনালি নন্দনকানন থেকে 18 নম্বর বাসে চেপে সোজা বারোমুন্ডা বাস স্ট্যান্ডে চলে এলাম। এটা বাস স্ট্যান্ড না, এটাকে আপনি এয়ারপোর্ট বলতে পারেন ছোটোখাটো। এত আপডেটেড, এত মডার্নাইজড বাস স্ট্যান্ড আমি কিন্তু এই প্রথম দেখলাম। ভারতের আর কোথায় আছে এত সুন্দর বাস স্ট্যান্ড আমার জানা নেই। ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যে বাস স্ট্যান্ড থেকে এই পথে বাসগুলো বেরোচ্ছে, কিন্তু হেঁটে বেরোনো যাবে না। তার জন্য এই সাইডে ঘুরে ঘুরে হেঁটে বেরোতে হবে। নিয়ম ভাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সাইডে, ঠিক আছে। এই সাইডে এখানে প্রচুর খাবারের দোকান আছে, এখান থেকে অটো টোটো আপনারা পেয়ে যাবেন যাওয়ার জন্য। র্যাপিডোতে এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি 30 টাকা নেবে বলছে, অটোও পেয়ে যাবেন চলে আপনারা। অটোতে 4 জনের সিট 100 টাকা কিন্তু নেয় উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার জন্য, ঠিক আছে। মানে আপনারা যদি 4 জনের গ্রুপ থাকেন 20 টাকা করে পড়বে, আর আমি একা আছি সেই জন্য 30 টাকা করে পড়ে ডাইরেক্ট কিন্তু উবের মোটো করে নিলাম। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন উদয়গিরি খণ্ডগিরিতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে কেভ, ঠিক আছে। এটা হচ্ছে পাণ্ডুকা আশ্রম খণ্ডগিরি, ঠিক আছে। এই যে এই উদয়গিরি খণ্ডগিরি দুটো পাশাপাশি পর্বত। আমরা এখন খণ্ডগিরি পর্বতে উঠছি। এখানে এই পাথর কাটা না গুহা নির্মিত আছে, দেখতে পাচ্ছেন। এটা অনেক প্রাচীন। এগুলো 2য় শতকে কলিঙ্গ রাজা খারভেলের যে রাজত্বকাল সেই তখন নির্মাণ করা হয়েছিল। এগুলোতেই মেনলি ধ্যান করতো মানুষজন, মানে জৈন সন্ন্যাসীরা এসে পড়ে। জৈন সন্ন্যাসীদের এগুলো আবাসস্থল ছিল আপনি বলতে পারেন। পাচ্ছেন কি সুন্দর লাগছে, বাপরে। এই যে উদয়গিরি খণ্ডগিরি, এগুলো মেনলি এই জায়গাটাতে জৈন যে সন্ন্যাসীরা ছিল তারা এসে মূলত ধ্যান করতো। সেই জন্য এই যে গুহাগুলো দেখতে পাচ্ছেন, এই এত উপরে, তার নিচে কেমন ছোট্ট পাথর কেটে গুহা বানানো হয়েছে। এই গুহাগুলোর ভেতরে এসে শান্তিতে ওনারা ধ্যান করতো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণেশা গুম্ফা। এখানে অনেক বসারও জায়গা আছে। চলুন উপরে যাচ্ছি। ও মাই গড, এখান থেকে ভুবনেশ্বর শহরটাকে তো আলাদাই লাগছে। ওই যে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন, ওখানে আজকে আর যাবো না, প্রচণ্ড গরম এখানে। আর এই রোদে অত দূরে উঠতেও পারবো না। দেখি পুরো ভুবনেশ্বর সিটিটাকে কত সুন্দর লাগছে, দেখুন জাস্ট পুরো সিটিটাকে দেখা যাচ্ছে। এগুলোতে নো এন্ট্রি লেখা রয়েছে, কিন্তু চলুন যাওয়া যাক। কি সুন্দর পাথর কেটে এগুলো সব বানানো, তো বাপ রে বাপ। ও এই যে কি সব লেখা আছে দেখতে পাচ্ছেন। জলের বোতল আছে এখানে। ওখানে কি একটা সুড়ঙ্গ রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সুড়ঙ্গটা। ভাই সাব, এটাতে ঝাঁটা রয়েছে, বাহ, দেখলেই তো ভয় লাগছে, এত সুন্দর। এখানে সবাই ধ্যানে বসতো শান্তিতে, মানে আলাদা একটা শান্তিতে ধ্যান করতে পারতো, ঠিক আছে। কেউ ডিস্টার্ব করতে আসতো না। পাথর কেটে পুরো একদম শান্তশিষ্ট ওয়েদার, ন্যাচারাল এসে দেখছেন। এটা আর একটা বড় গুহা, এত বড় পাথরের নিচে কেটে এগুলো সব বানানো হয়েছে।
এই যে পাথর কাটা গুহগুলোর নিচে বসে যে একটা আলাদা রকম শান্তি না, আর এত সুন্দর, মানে বাইরে এত গরম তারপরে যেন ন্যাচারাল এসি ফিল করছে, মানে এই ফিলিংসটা বলে বোঝানোর না। বিশ্বাস করুন যদি টাইম থাকতো মনে হয় এখানেই একদিন কাটানো সম্ভব হয়ে যেত। ওই যে দেখতে পাচ্ছেন পাশের যে পাহাড়টা, ওটা যে জৈন মন্দিরটা রয়েছে ওটাই কিন্তু উদয়গিরির পাহাড়, ঠিক আছে। ওর উপরে উঠে পড়ে একদম টপে কিন্তু একটা মন্দির আছে, তো ওটাতে ওঠা খুব চাপের ব্যাপার। মানে এখানে এমনটা হয় আপনি একটাতে উঠে গেলে আর একটাতে উঠে সম্ভবই না। উপরটাতে গেছিলাম, নিচের গুলোতেও আছে, কতলা আছে দেখুন, দুতলা। আমরা দ্বিতীয় নাম্বার জায়গা করলাম, এর পরবর্তীতে আমরা যাবো লিঙ্গরাজ টেম্পলকে। চলুন যাওয়া যাক। তবে এই জায়গাটা ভুবনেশ্বর শহরে যারা থাকে কাপেল প্লেসদের জন্য বেস্ট। এখানে আপনারা এই যে পানীয় জলেরও ব্যবস্থা আছে এখানে। এখন যেন এটাই হচ্ছে জীবন। 20 টাকা নিচ্ছে এখান থেকে 25 নাম্বার বাস ধরে পরে, সরকারি বাস ধরে আপনারা কিন্তু লিঙ্গরাজ টেম্পল যেতে পারেন, মাত্র ভাড়া 20 টাকা। আমি ওই উবের দাদাটাকেই বললাম 50 টাকা নিচ্ছে, ওনার ওখানে বাড়ি, তাই আমাকে ওখানে ছেড়ে দেবে বললো। শুধু তাই না, এখানে লিঙ্গরাজ স্টেশনও আছে, আপনারা কিন্তু ভুবনেশ্বর থেকে ট্রেনে চেপেও আসতে পারেন। তো গাইজ ফাইনালি আজকে আমরা আমাদের থার্ড ডেস্টিনেশন চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল, ঠিক আছে। এটা খুব পপুলার, তো চলুন ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে তার বাইরের সাইডটা, ঠিক। এখানে পাথরের সমস্ত কিছু বিক্রি হচ্ছে, এখানে ডাব পাবেন আপনি, আর ওই সাইডে অসংখ্য খাবারের দোকান আছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে। এখানে আপনারা ব্যাগ ট্যাগ জুতো সমস্ত কিছু রাখতে পারবেন, ঠিক আছে। তবে পরে ভেতরে প্রবেশ করতে পারেন পুজো দেওয়ার জন্য। এই লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরটিরও কিন্তু 4টি ভাগ আছে, যেমন নর্মাল থাকে, বিমান, জগমোহন, নাট্য মন্দির ও ভোগমণ্ডপ। এটি তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। মন্দিরটিতে লিঙ্গরাজ রূপী ভগবান শিবকে উৎসর্গিত, তাই এই মন্দির কিন্তু আপনারা ভ্রমণ করতে ভুলবেন না। এটা মানে এই মন্দিরের ভেতর ঢুকলে আপনারা আলাদা একটা শান্তি অনুভব করবেন। ভেজ মিল 80 টাকা, এগ মিল 100, চিকেন মিল 120, ফিশ মিল 100। এই রেস্টুরেন্ট কাম হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভালো, ইভেন কি ব্যবহারও ভালো, বাংলাতে কথা বলছিল। তো দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ আমাদের দেখা হয়ে গেল। লিঙ্গরাজ থেকে দেখে পরে এই সামনেই খেয়ে নিলাম। এটা খুব সুন্দর কিচেন রয়েছে। এবার এখান থেকে ধৌলি যাব। ধৌলি পর্যন্ত অটোতে বলছে রিজার্ভে যাবে 250 টাকা। আমরা উবের করলাম, 165 টাকা দেখালো। তো আসুক, দেখা যাক। এখান থেকে মেন রোডে উঠে দেখলাম সিলেদার্সেস বেশ একটা শোরুম রয়েছে। তবে এই রাস্তা থেকে আপনারা যদি কোনারক যান মাত্র 55 কিলোমিটার, এখান থেকে আপনারা যদি সখী গোপাল যান তাহলে 35 কিলোমিটার, পুরী হচ্ছে 52 কিলোমিটার। উড়িষ্যা ট্যুরিজমের এই গাড়িগুলো আছে। ধৌলিতে উবেরে এলে আবার এখানে 40 টাকা লাগলো ওদের রোড ট্যাক্সে। এই টাকাটা ফালতু ফালতু গেল। অটো এখানে 160 প্লাস 40, 200 টাকা হয়ে গেল। ফাইনালি আমরা ধৌলি স্তূপে চলে এলাম। তো এবার পাহাড়ের ওপরে উঠতে হবে, এই যে সামনেই আছে, ঘুরে ঘুরে উঠতে হবে। আর এটা হচ্ছে উড়িষ্যা ট্যুরিজমের বাস, তো না, পিক আপগুলো। সাইডে এরকম অনেকখানি দোকান পাবেন আপনারা, ঠিক আছে। অনেকটা ইনক্লাইন্ডে উঠতে হলো, এরপর আবার উঠতে হবে পাহাড়ে। তবে এখানে পাহাড়ে উঠতে হয় তো, তাই এরকম সিঁড়ি বেয়ে কিন্তু একদম পাহাড়ে উঠতে হবে আপনাদেরকে। ওয়াও, নদীর উপর ব্রিজটা দেখুন কিছুটা হয়ে আর হয়নি, ওটা ভেঙে পড়ে গিয়েছিল, তারপর আর হয়নি। তো দেখুন এই অশোকের নিয়েই যখন এই সমস্ত কিছু, ঠিক আছে। এই সেই দেখতে পাচ্ছেন কলিঙ্গ নদী, ঠিক আছে। এই কলিঙ্গ নদী কিন্তু একদম, কলিঙ্গ নদীতে রক্তের গঙ্গা বয়েছিল, বন্যা বয়েছিল, ঠিক আছে। তারপরে অশোক দেখে পরে তখন মোটামুটি যে এইরকম অবস্থা, তখন সে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এই মন্দির প্রতিস্থাপন তো করেছে। এটাই হচ্ছে যে ধৌলি শান্তিস্তূপ। এটা দয়া নদীর তীরে অবস্থিত এবং ধৌলি পাহাড়ে এই অবস্থিত। জায়গাটা না আলাদাই একটা জায়গা, সত্যি খুবই শান্তির জায়গা। এত সুন্দর লাগছে না, কি সুন্দর হাওয়া এখানে। স্লিপিং বুদ্ধা, বলা হয় নাকি এখানেই কিন্তু কলিঙ্গ যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। হ্যাঁ ওইটা লিঙ্গরাজ না, দূরে। এই মন্দিরের ওপরে সবাই ওঠে না, কারণ অনেকটা খাড়া, আর এখান থেকে পুরো ভুবনেশ্বর শহরটাকে আপনি দেখতে পাবেন। এতক্ষণ ঘুরতে যা প্রবলেম হচ্ছিল, যা সমস্যা হচ্ছিল না, যে গরম লাগছিল না, এই উপরটাতে এসে পরে সত্যি যেন একটু শান্তি শান্তি ফিল করছে। তো ফাইনালি আমাদের এই শান্তিস্তূপ, ধৌলি শান্তিস্তূপ দেখা হয়ে গেল, ঠিক আছে। তো চলুন এরপর আমরা আজকে যাব সোজা, আর কোথাও যাব না, সোজা যাব পুরী, ঠিক আছে। তো পুরীতে গিয়ে পরে হোটেল নেবো, কালকে আবার কোনারক সান টেম্পল থেকে স্টার্ট করবো। তো কীভাবে পুরী যায় না যায় সেটাও একটা এখানের বড় কোশ্চেন, কারণ বাস কোথা থেকে পাবো না পাবো। আর আমরা যে উবেরটাতে এসেছিলাম সেই উবের দাদা যদি নিচে দাঁড়িয়ে আছে, তাহলে ওনার সাথেই মেন রোড পর্যন্ত যাব, কারণ মেন রোড থেকে এটা অনেকটা ভেতরে।
তো দেখা যাক কি করি না করি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। উবের দাদা দেখলাম দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, তাই আমরাও কিন্তু একদম মেন রোড পর্যন্ত যাচ্ছি, ওখান থেকে ভুবনেশ্বরের বাস পেয়ে যাব আমরা খুব ইজিলি। তবে উবের দাদাও আমাদেরকে এবারও 60 টাকা কিন্তু নিল ওই মেন রোড পর্যন্ত নিয়ে যাওয়ার, কারণ এখান থেকে গাড়ি ঘোড়া সেরকম পাওয়া যায় না, আর এখানে যারা আসে প্রত্যেকে রিজার্ভ করেই আসে, তাছাড়া অনেকেই বাদ দিয়ে দেয় এই জায়গাটা। উবের থেকে নামতে না নামতেই ভুবনেশ্বর শহরের গভর্নমেন্টের একটা দোতলা বাস আমরা কিন্তু পেয়ে গেছি। তো চলুন ওঠা যাক। পুরী তো গাইস, উড়িষ্যা সরকারের কি ভালো জিনিস দেখুন, এটা হচ্ছে ডবল ডেকার বাস, ঠিক আছে, দুতলা বাস। তো এখান থেকে এই ধলির সামনে থেকে আমাদেরকে নামিয়ে দিল ওই যে উবেরওয়ালা, উনি 60 টাকা নিল। তো উনি দুজন আছি, 90 টাকা করে ভাড়া মাত্র। এরকম এসি বাস, ওপরটা পুরো ফাঁকা, নিচটাও মানে খুবই চিপ। আর এখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে না, মানে সিরিয়াসলি বলছি, এই উড়িষ্যা সরকারের এই ট্যুরিজমটাকে ঠিকঠাক করার জন্য ঘোড়া চলছে, বা তার যে সরকারিকরণটা এত সুন্দর এবং এত প্রপার না, এবং এত ওয়েল মেনটেন না, জাস্ট সত্যি বলছি আপ্লুত হয়ে গেলাম, এত ভালো লাগে। জাস্ট কি সুন্দর ভিউটা এরকম। আর একটা দেখুন, ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে পুরী যাওয়ার যে এসি বাসগুলো, তার নাম্বার হচ্ছে 50 নাম্বার বাস, ঠিক আছে। আপনারা 50 নাম্বার বাসে থেকে উঠে পড়বেন যদি ভুবনেশ্বর স্টেশন থেকে আসেন, বা ভুবনেশ্বর স্টেশন বাদেও যদি ধৌলি থেকে আপনারা যদি উঠবো বলেন, এটাই তো মেন রোড। এই মেন রোডে আপনারা 50 নাম্বার যখনই দেখবেন এসি বাস, আর কারাগার দাঁড়িয়ে যাবে। আমরা ধৌলি থেকে 3:30টার সময়তে এই বাসে চাপলাম। তো দেখা যাক কতক্ষণ বাসটা লাগে পুরী পৌঁছাতে। দেখতে পাচ্ছেন আমরা পুরীতে প্রবেশ করছি। সোজা গেলে নিমাবাদা 19 কিমি, কাকাতপুর 42 কিমি, কোনারক 41 কিমি, আর পুরী হচ্ছে 42 কিমি। এই যে ডান দিকে রোডটাতে দেখুন, এটাই হচ্ছে পুরীর দোতলা বাস, যেটাতে আমরা চেপে যাচ্ছি। কত সুন্দর এবং কত চিপ রেট দেখুন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু পুরীতে। তো এটা নাকি উড়িষ্যা গভর্নমেন্টের নতুন বাস স্ট্যান্ড হয়েছে, দেখুন জাস্ট কত বড় এই ইনফ্রাস্ট্রাকচার দেখুন জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে ভাবতে পারছেন কি লেভেলের ডেভেলপমেন্ট। এগুলো হচ্ছে বাস স্ট্যান্ড থেকে বেরোনোর জন্য ব্যাটারি চালিত কারগুলো হচ্ছে ফ্রি সার্ভিস, যেটা এয়ারপোর্টে থাকে। দেখতে পাচ্ছেন পুরো ফুল হয়ে গেছে, এবার ছাড়বে যতজন আসছে বাস স্ট্যান্ডে বাসে করে, এগুলো সব পরপর আছে। মেট্রোপলিটন থেকে আসছি নাকি মেট্রোপলিটনে এসছি? মেট্রোপলিটনে এসছি আমরা, সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি বলছি, এটা একদম দারুণ কথা বললে। একটা বাস স্ট্যান্ডগুলো দেখে মনে হচ্ছে যেন মানে সেই মানে প্রেসিডেন্সিয়াল হাউসের মতো। হ্যাঁ, বাস স্ট্যান্ড তো তাই ভাই, এয়ারপোর্টের থেকে ভালো। হ্যাঁ, বেসিক্যালি তাই। এটা নাকি বাস স্ট্যান্ড ভাই, জাস্ট দেখুন, এটা হচ্ছে হাইওয়েতে বাস দাঁড়াবে, ঠিক আছে, এখানেই রাউন্ড মারবে। এটা বাস স্ট্যান্ড থেকে আবার পার্কিং জোন আছে, দেখতে পাচ্ছেন, অফিস টফিস তো হবে এগুলো, পার্কিং জোন। তারপর বাস স্ট্যান্ড থেকে এরকম ব্যাটারি কারগুলো করে আবার আপনাকে মানে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। এটাই হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট। সিরিয়াসলি বলছি, উড়িষ্যা গভর্নমেন্ট কোথায় ছিল, যেখানে বিহারের সাথে কম্পেয়ার করা হতো উড়িষ্যাকে, সেই জায়গাতে আজ উড়িষ্যা কোথায়, কত আগে পৌঁছে গেছে, কত ডেভেলপমেন্ট হয়েছে। আমরা মোটামুটি 4:45টার সময়তে আমরা পুরীতে পৌঁছে গেলাম। পুরীর যে বাস স্ট্যান্ড, নতুন যে বাস স্ট্যান্ড, 2 ঘন্টার মতো সময় লাগবে। ফাইনালি দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত কারগুলোতে আমাদেরকে পৌঁছে দিল একদম মন্দিরের কাছে। সামনে দেখতে পাচ্ছেন মন্দির, আর তার জন্য এখানে নামালো। এখানে ফ্রি সার্ভিস আছে, আপনারা জুতা মোবাইল রেখে পরে মন্দিরে প্রবেশ করতে পারেন, ঠিক আছে। মানে জাস্ট ভাবুন, আপনি যদি বাসে করে আসেন, মন্দির পর্যন্ত আপনাকে পুরো ফ্রিতে পৌঁছে দিচ্ছে, আর কত সুবিধা দেবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রী জগন্নাথ টেম্পলের অফিস এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে মন্দির, এইটা হচ্ছে তার এন্ট্রি। আমরা আজকে এন্ট্রি করব না, আজকে আমরা এখন সোজা হোটেলে যাব, ঠিক আছে, হোটেলে যাব, হোটেলে থাকবো, কালকে আসবো জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে। যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এই যে গেটটা, এই গেট দিয়ে মেনলি প্রসাদগুলো বেরোয়, দেখতে পাচ্ছেন পুরো প্রসাদ প্রত্যেকটা গাড়িতে লোড হচ্ছে। মানে এই গেট থেকে বেরিয়ে পরে প্রসাদগুলো, মহাভোগগুলো চারদিকে ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি করে নিয়ে যাচ্ছে সব।
আমরা ফাইনালি কিন্তু মন্দির থেকে অটো করে উপরে একদম সমুদ্রের ধারে চলে এলাম। এখানে আমরা এবার রুম নেব। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা থেকে আমরা কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে এলাম। এটা হচ্ছে মেন রোড সামনেটা। এদিকে সোজা যদি চলে যান তাহলে আপনারা কিন্তু স্টেশনও পেয়ে যাবেন, বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন। তো এবার দেখুন আমরা সবার প্রথম সমুদ্রটা দর্শন করি। এই হচ্ছে ওভারঅল এখন বিকেলে সমুদ্রের লুকস। কত মানুষজনের সমাগম দেখছেন। এখন যদি অফ সিজন তাও এত ভিড়। দেখতে পাচ্ছেন 52 নাম্বার বাসটা যাচ্ছে, যেটা আপনার উড়িষ্যা থেকে আসছে একদম। তো দেখুন আমাদের রুমটা কতটা সামনে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ধার, এই হচ্ছে সোনালি হোটেল, এই হচ্ছে সাইডের গলি, ঠিক আছে। সাইডের গলিতে যাব, এখানে এলাম। এখান থেকে এসে পরে এই যে সোনালির আরেকটা হোটেল আছে সাদা কালার বিল্ডিংটা, এটা পেরোলাম, ঠিক আছে। এটা পেরিয়ে এই যে সাদা রঙের আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটাই। এটা হচ্ছে আরবিআই গেস্ট হাউসের অপোজিটে এই সাদা কালারের বিল্ডিংটা। এটা হচ্ছে হোটেল নিউ ব্লু ভিউ, এটা হচ্ছে ওপরের ফ্লোর, ওটাতে আমরা নেই। আমরা আছি হোটেল পিকনে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এদের আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের এমনি আমরা তো মোটামুটি এখানে 2300-তে পেলাম, ঠিক আছে। 2 দিন থাকবো, 2 রাত, অফ সিজন অবশ্যই। তো মোটামুটি এটা স্নান যাত্রার পরে, ঠিক আছে, এখনও রথের আগে, মানে এটা অফ সিজন বলতে পারেন। তো সিজনে কেমন কি রেট থাকে? মোটামুটি এসি 2500, এসি 2500, নন এসি 1540। 1540 নন এসি। এটা কি একটু কম হবে না? কম সিজনে কিছু কম হয় না, অফ সিজনে যা হয় তখন ওটা কম বেশি করে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, মানে ফিক্স রেট। ওকে 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 ওকে। আর এটা সমুদ্র থেকে অনেকটা কাছে, 1 মিনিটের রাস্তা। তো রুমগুলো চলুন দেখাই আপনাদেরকে, মোটামুটি মানে কাছাকাছিতে ঠিকঠাকই আর কি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রুম, একদম ফার্স্ট ফ্লোরে। ও কিচেনের ব্যবস্থা আছে এখানে? কিচেনের ব্যবস্থা এখানে আছে। আচ্ছা, তার জন্য কি আলাদা রেট লাগে? রেট বলতে গ্যাস বাসনগুলো বাইরে থেকে ভাড়া করতে হবে। ভাড়া তোমরাই করে দেবে না? হ্যাঁ, আমরা সাথে থাকবো। তো অনেক সময় গেস্ট ফোন করে বলে দেয়, আমরা এনে রাখি। তো কত কি লাগে? ওটা গ্যাসটা 130 টাকা কিলো থাকে। এবার বাসনটা কতগুলো নেওয়া হবে তারপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কিচেন রুমগুলো আছে। ও ও, মানে যারা কিচেন সমেত নেবে তাদের জন্য এই রুমটা নন এসি রুম। নন এসি, এটা এসিটাই ফলস আছে, এসি নেই। ও আচ্ছা, এখানে আপনারা চাইলে রান্না বান্না করতে পারেন, গ্যাস ট্যাস এনে পরে, তাই তো? আচ্ছা আচ্ছা। ও, থেকে বড় ব্যাপার হচ্ছে মন্দিরটাও কাছে এখানে, এবং কি সমুদ্রের যে ধার সেটাও কাছে, ঘাটটা আর কি। তো ফাইনালি আমরা এই রুমটাই সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম মোটামুটি, ঠিক আছে। দেয়ালগুলো ভালোই, ওখানটা একটু নোংরা রয়েছে। এটা হচ্ছে বেড, 3 জন আরামসে থাকতে পারবেন। এখানে 2টো চেয়ার আছে, টিভি আছে। এটা হচ্ছে ওয়াশরুম, বাথরুমটা এই হোটেলের সবগুলোই মোটামুটি ক্লিন। আর তার সাথে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, সেখানে কিছু নেই, তবে এই আয়নাটাই আমাদের কাজে লাগবে একমাত্র। আর এসির লোকেশনটা একদম বেডের সামনে নেই। এটা একটা মানে কিছু মানুষের জন্য ভালো, কিছু মানুষের জন্য খারাপ। আমার ক্ষেত্রে যেমন ভালো, আমার মাথা ধরে যাবে একদম এসির বাতাসে সরাসরি লাগলে, সেই জন্য এটাই সিলেক্ট করলাম। আপনার পিঠে যখন ব্যাগে থাকবে এরকম কিছু লোক আপনার কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, একদম আপনার পিছনে চলে আসবে। তারপর বললে রুম লাগবে, কম টাকায় রুম হয়ে যাবে, আপনাকে রুমে নিয়ে যাবে। যতগুলো রুম আপনাকে দেখাবে, যতগুলো যাবে, প্রত্যেকটাতেই একদম ওভার প্রাইস বলবে, অনেক অনেক বেশি টাকা নেবে, ঠিক আছে। আর কমাতেও পারবেন না আপনি যেখানেই রুমে যান। তাই কোনো মানুষ যদি আপনাকে বলে যে রুম লাগবে, আগেই বলবেন দেখা আছে আমার, আমি নিজের মতো খুঁজে নেব। তাছাড়া 10% কমিশন নেবেই, মানে ও হোটেলওয়ালারাও কিচ্ছু করতে পারবে না সেখানে। এটা এই পাশেরটা কালোটা 450, এটা 500 টাকা। 450 আর 500। রুম থেকে বেরিয়ে আমরা একটু বিচের ধারে এলাম আর মার্কেটটাকে একটু এক্সপ্লোর করলাম। কত কিনা বিক্রি হচ্ছে এখানে, জাস্ট দেখুন কত রকমারি, আপনারা মানে কিনে শেষ করতে পারবেন না, এত রকমারি জিনিস আছে। সঙ্গে রাত্রে সমুদ্রের গর্জন। আর আপনারা কি এরকম সমুদ্রের ধারে দেখতে পাচ্ছেন, এরকম মানে ভাড়ে করে দেখতে মিষ্টি নিয়ে আসে। এই মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়, অনেকেই খায়, আমি যেমন খাবো না, আমার একটু প্রবলেম আছে। আপনারা যে রাত্রিবেলায় বিচে ম্যাগি খেতে যান না, এই যে সেটটা দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে, সেটটার আশেপাশেই ম্যাগির দোকান আছে। ওই সাইডটাতে আবার নেই, কিন্তু 30 রুপিয়া। 30 টাকা নিল সুইট কর্ন, কিন্তু সুইট ছিল, মিষ্টি কম ছিল। মিষ্টি তো দারুণ হয়েছে। না, মিষ্টি কম ছিল। 300 छोटा है 150, ऐसे छोटा भी है 100 रुपये। এ বলা 100। ওটা কত? ওটা কি কম হবে না? এটা
দেখুন এটার দাম বললো 270 টাকা, আগের দোকানটাতে বললো 500 টাকার মতো। মানে আপনারা যদি এখানে মাল কেনেন না, যদি আপনাদের টাকার অভাব নয় তাহলে কিন্তু কিনতেই পারেন যেখানে খুশি, নালে একটু 2-3টে দোকানে কিন্তু যাচাই করে নেবেন, নালে কিন্তু ঠকে যেতে পারেন একটু আদ্রু আর কি। এই কাকাতুয়ার মিষ্টির দোকান থেকে এখানে কিন্তু অনেকেই খাজা নেয়, এটাও কিন্তু বেশ পপুলার, কারণ এই দোকানের সামনে একটা কাকাতুয়া রাখা আছে দেখতে পাচ্ছেন, এটার জন্য এই দোকানের নাম এটা। ওটা গুঁড়ো 80 টাকা কিলো। ফাইনালি আমরা রাতে ডিনার করার জন্য 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে চলে এলাম। এখানে দামটাও কিন্তু ঠিকঠাক, যেমনই হোক সব দোকানেই দাম বেশি নেই, তবে এখানের খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তাই কত কত মানুষজনের ভিড় দেখছেন, এখানে বসার জায়গা পাওয়া মুশকিল। যখন আপনারা সিজনে আসবেন তখন তো লাইন দিয়ে থাকতে হয় রীতিমতো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্বর্গদুয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে স্বর্গের দুয়ার। এখান থেকেই মানে এটা শ্মশান অ্যাকচুয়ালি। গুড মর্নিং গাইজ, তো ফাইনালি সকাল সকাল চলে এসেছি, সকাল তো বলা চলে না, 8টার সময় চলে এসেছি একদম সি বিচে। তো এখান থেকে আমরা এখন যাব কোণারক সূর্য মন্দির, যেটা এখানের মেন অ্যাট্রাকশন, ঠিক আছে। তো কোণারক সূর্য মন্দির দেখা হয়নি, সেখানে যেহেতু আর এখন এই সকালবেলায় বিচের অবস্থা জাস্ট দেখুন, বিচের ওই সাইডে দেখুন ওই যে চেয়ারগুলো পাচ্ছে। আমাদের বিল্ডিংটা হচ্ছে এই যে সাদা মন্দিরের পিছনে সাদা বিল্ডিংটা দেখছেন, ওটা কারণ সোনালি যে হোটেলটা আছে তার সাইডের গলিটা গিয়ে পরে ওই বিল্ডিংটা পাবো। সকাল সকাল এখানে আগে খাবো, খাওয়া দাওয়া করবো এই কোরাল আইল্যান্ডের এই সাইডটা হয়ে পরে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে এলাম সেই একদম সমুদ্রের ধার থেকে এখানে এত দূরে। এখানের নাকি খাবারটা ভালো, পেটাই পরোটা লুচি টুচি পাওয়া যায়। তো চলুন দেখা যাক। তাই তো ফাইনালি আমরা সকালের ব্রেকফাস্ট করে পরে হেঁটে হেঁটেই কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির। এখান থেকে আমরা এবার বাস স্ট্যান্ড যাবো, কারণ বাসে করে আমরা যাব কোণারক সাং টেম্পল। আমরা পুরী ঘুরতে এসেছিলাম একদম রথের ঠিক আগেটাতে, সেই জন্য আমাদের সৌভাগ্য হয়েছে পুরীর রথটা কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। মানে এই কাকায় 50 টাকাতে বলে। ফাইনালি এখানে রিক্সাতে চেপে পরে আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো, ঠিক আছে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো কোণারক মন্দির যাওয়ার জন্য। এখানে এলে এই হাতে টানা রিক্সাগুলো, হাতে তো না, এই প্যাডেল করা রিক্সাগুলোতে চাপবেন, ঠিক আছে, কারণ এনাদের সাপোর্ট খুব প্রয়োজন, কারণ বাকি তো ব্যাটারি চালিত ভ্যান বা অটোদের তো দৌড়াত তো অনেক, ঠিক আছে। আর এনারা কম টাকাও নেয়, 150 টাকা বা 100 টাকার নিচে কেউ যাবো না বলছিল, এনারা বললো 50 টাকাতে যাবো। আমাদেরও সুবিধা হলো আর এই কাকারও বেশ ভালো হলো। হ্যাঁ, ওনার যাওয়ার এসি বাস আছে, এরা সব দোকান বাজার ছিল। হ্যাঁ, সব দোকানগুলো তুলে দিচ্ছে না, জাস্ট দেখুন পুরী কতটা চেঞ্জ হয়েছে। দেখুন পুরো আশেপাশে যে দোকানদানি সেগুলো সব তুলে দিয়েছে, রাস্তাগুলো কত চড়া করেছে, এই রোডটা কতটা ওয়াইড দেখুন জাস্ট। এটা কি মিউনিসিপ্যাল মার্কেট? সুন্দর দেখতে রে ভাই বিল্ডিংটা। নবীন পট্টনায়ক 1 নম্বর লোক ছিল না? নবীন পটনায়ক। আচ্ছা, আর এখন যে আছে এখানে ষষ্ঠী ভোগী গর্ব লোকগুলো চলতে ধরেছে সভাপতি। আচ্ছা, এটা হচ্ছে জগন্নাথ দেবের ছোট মাসি বাড়ি। আর একটা কথা আপনাদের জানি রাখি, আমরা যেখান থেকে অটো বা রিক্সা ধরলাম, ঠিক আছে, সেখান থেকেই কিন্তু বাস ছাড়ছে, এসি বাস, 10 থেকে 15 টাকা ভাড়া। সেই বাসে করে আপনারা কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবেন। তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা আমাদের নলেজের বাইরে ছিল, এটা বুঝতে পারিনি পাওয়া যায় বলে। এটা হচ্ছে মাসি বাড়ি, লেফট সাইডে গেলে জগন্নাথ দেবের এই মাসি বাড়িকে বলা হয় গুন্ডিচা মন্দির। এখানে বছরের অন্য সময় সেরকম ভিড় হয় না, তবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেব রথযাত্রার 7টি পূর্ণ দিবস, যাত্রারম্ভের ও যাত্রা শেষের কিছু সময় ধরে এই মন্দিরে অবস্থান করেন। সেই সময় অসংখ্য মানুষের ভিড় হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের আউটসাইডটা। এবার আমরা বাস স্ট্যান্ডের ভেতরে যাবো। এই হচ্ছে বাস স্ট্যান্ডের ভেতরের অবস্থা। এই বাস স্ট্যান্ড থেকে কোণার্ক যাওয়ার বাসের নাম্বার হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে। আপনাদেরকে 8 নাম্বার বাসে চাপতে হবে, আমরাও চাপবো। তো 8 নাম্বার বাসটা ভেতর দিকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে করা আছে লাস্টের দিকে 8 নাম্বার। ওই 8 নাম্বারে এসি বাস দাঁড়িয়ে আছে। কোণার্ক যাচ্ছি, এসি বাসে যাচ্ছি, তাই 70 টাকা করে ভাড়া নিচ্ছে, ঠিক আছে। আর নর্মাল নন এসিতে হচ্ছে আপনার 50 টাকা। এই হচ্ছে বাসের ভেতরটা, বেশ ইন্টেরিয়রটা বেশ সুন্দর। এখন 10টা বাজে, সকাল 10টা, আমাদের বাস এখন ছেড়ে। এই বাসে যেতে যেতেও আপনারা কিন্তু অসংখ্য নদী পেরোবেন, ঠিক আছে। আর এখানে অলরেডি কিন্তু
ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আসবেন অসংখ্য নদী পাবেন, সেই ভিডিও আমি কিন্তু ট্রেনে আসার ভ্রমণের ভিডিওটাতে দেখি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চন্দ্রভাগা বিচ পেরোচ্ছি। এই বিচটাও কিন্তু যথেষ্ট সুন্দর, ঠিক আছে। এখানে অনেক মানুষজন আসে, তবে এটা প্রাইভেট বিচের মতো, এখানে মানুষজন নেই বললেই চলে, সেরকম দোকানদানিও নেই। বিচ পেরিয়েই কিন্তু বাম দিকে রাস্তাটা বেঁকে সোজা কোনারক মন্দিরের দিকে যাচ্ছে। আমরা 1 ঘন্টার ব্যবধানে পৌঁছে গেলাম কোনারকে। তো এই হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছেন কোনারকে। তো চলুন এবার মন্দির দিকে যাব, আমরা মন্দির দর্শন করব। এই কোনারকে সূর্য মন্দির আপনারা যখন যাবেন অসংখ্য সারি সারি দোকান পাবেন, বেশ বড় মার্কেটটা। তবে এখানে কিন্তু জিনিসপত্র একটু অন্য টাইপের পাওয়া যায়। দেখুন এটা হচ্ছে একদম মন্দিরের বাইরেটা, ঠিক আছে। এখান থেকে আমরা বাম দিকে সোজা চলে যাব। কত সারি সারি দোকান দেখছেন, এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। নারকেলের চোবড়া দিয়ে তৈরি এই মূর্তিগুলোই কিন্তু এখানে বেশি পপুলার। এই হচ্ছে দেখতে পাচ্ছেন এন্ট্রি, প্রবেশ করার শুরুতে এরকম অনেক ফটোগ্রাফারদেরকে পেয়ে যাবেন। মন্দিরে প্রবেশ করার আগে এখান থেকে লেফট সাইডে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। কোনারক সূর্য টেম্পলে প্রবেশ করার জন্য 40 টাকা এন্ট্রি ফি, দেখতে পাচ্ছেন টিকিট কেটে। আর আপনাদেরকে বলে রাখি, পুরী ভ্রমণ করতে এলে এই জায়গাটা আসবেন, কারণ এখানে না দেখতে যেমন সুন্দর, যেমন স্ট্রাকচার ঐতিহ্যবাহী, সেরকম কিন্তু ফটো সেরা সেরা আসে। জাস্ট দেখুন কত সুন্দর, কত পুরনো স্ট্রাকচার আজও বিরাজমান। ফাইনালি দেখতে পাচ্ছেন আমি একদম 1250 খ্রিস্টপূর্বাব্দে এটা তৈরি হয়েছিল। সেই তখন থেকে আজও পর্যন্ত কত সুন্দর দেখুন, জাস্ট মানে এত নিখুঁত কাজ, এত বড় বড় পাথরের, সত্যি মানে অভাবনীয়। এত বছরের পুরনো, জাস্ট তখনকার দিনে কত নিখুঁত করে এই কাজগুলো বানানো, শিল্পীরা কত শ্রম দিয়ে পরে এটাকে তৈরি করেছিল, জাস্ট ভাবুন। এটাই হচ্ছে কোনারকের সূর্য মন্দির, যাকে ব্ল্যাক প্যাগোডা নামেও কিন্তু পরিচিত। মন্দিরটি বিশাল রথের আকারে নির্মিত। দেখুন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটা। এই কোনারক মন্দিরের ভিড়টা জাস্ট দেখুন, মানে এই মন্দিরটা আলাদা একটা সৌন্দর্য, এত পুরনো স্মৃতি। আর এই জায়গাটা আপনারা মিস করবেন না একদম পুরী এলে। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার রথের চাকা, এই ঘোড়াটা টানতো, তবে এই ঘোড়াটা ভেঙে গেছে, ঠিক আছে। কিভাবে তৈরি করা হয়েছিল এখন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ আলাদা করে করা হয়েছিল, পাথর দিয়ে পরে এক একটা পাথর কেটে কেটে বানানো হয়েছিল। এই রথের আকারে নির্মিত মন্দিরটিতে 24টি চাকা আছে এবং এটি ছোটা ঘোড়া দিয়ে কিন্তু টানতো। মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেবের প্রথম রাজত্বকালে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে মন্দিরের অভ্যন্তরে সূর্য দেবতার মূর্তিটি লোহা দিয়ে তৈরি ছিল এবং এটি চৌম্বকত্বের কারণে কিন্তু বাতাসে ভাসত। তবে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে এখন তালিকা। সূর্য মন্দির নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, কারণ এই মন্দিরে না কোনোদিন পুজো হয় না। কেন পুজো হয় না? কারণ যখন মন্দিরটা তৈরি হচ্ছিল, একদম উঁচুতে যে শ্রমিকরা কাজ করছিল তার মধ্যে একজন না পড়ে মারা গিয়েছিল। তো যে রাজা তৈরি করছিল সে বলেছিল যে এখানে রক্তপাত হয়ে গেছে, সেই জন্য এই মন্দিরে পুজো হবে না। তবে এটা স্থাপন করাই হয়েছিল, সেই জন্য এই মন্দিরে কোনোদিন পুজো করা হয়নি, আজও পুজো করা হয়নি। এত মানুষজন আসে শুধুমাত্র এই স্ট্রাকচারটাকে বা পুরনো জিনিসটাকে দেখতে এবং উপভোগ করতে আসে। পুরোটা একটা রথের মতো দেখতে পাচ্ছেন। তাই এত চাকা প্রত্যেকটা দিকে আছে, এদিকেও আছে যেমন, ঠিক অপোজিট সাইডেও আছে জাহ্নবী টেম্পল। তবে এই সূর্য মন্দিরে সূর্য ঘড়ি আছে। এই যে চাকাগুলো দেখুন না, দেখতে পাচ্ছেন ঘড়ির যে কাঁটাটা থাকে সেই কাঁটার মতো শেপে রয়েছে। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন দাগ দেওয়া আছে, ঠিক আছে। 12টার দাগ হচ্ছে মিডিলেরটা দেখতে পাচ্ছেন, যেমন তারপরে 1, 2, 3টে, মানে যখনই সূর্য বিভিন্ন ডিরেকশনে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় না, তখন এই যে ছায়াটা পড়ে না, সেই ছায়াটাতেই কিন্তু বোঝা যায়। এখন ভেঙে গেছে চাকাগুলো, তাই এতটা কিন্তু নিখুঁত পরিমাণে বোঝা যায়নি। আর এটাই হচ্ছে মূল মন্দির। তবে এখানে এখন প্রবেশ কিন্তু নিষেধ আছে, বাইরে থেকেই মানুষজন আসে, ফটো তুলে চলে যায়। দেখতে পাচ্ছেন এই বাসগুলো 45 টাকা করে নেয়। এখানের ভুবনেশ্বরের রাস্তাঘাট এত সুন্দর, এত সাজানো গোছানো না, মানে সিরিয়াসলি বলছি। এবং শুধু তাই না, পরিষ্কার পরিচ্ছন্নও কিন্তু যথেষ্ট মেনটেন করা হয় কিন্তু রেগুলারলি, রীতিমতো দেখে বুঝতে পারবেন। আমরা কোনারক থেকে লোকাল বাসে করে 40 টাকা দিয়ে করে এলাম বাস স্ট্যান্ড থেকে আবার আমরা একদম বিচে যাব, মানে হোটেল যাব। আমরা মন্দির যাব, তারপরে হোটেল যাচ্ছি না। তো টোটো পেলাম, একটা 100 টাকা নেবে বলল। আমরা এবারেও দুপুরের লাঞ্চটা এখানেই সারলাম 13 পার্বণে। আপনারা পুরীর এখানে যদি চশমা বা জুতো কিছু যদি রাখবো বলো বা ফোন, এই যে দেখতে পাচ্ছেন লাইফ গার্ডগুলো বসে আছে, এনারা আর কি বাঁচায়, এনাদের কাছে রাখতে পারেন ইজিলি। 100 টাকা লাগবে চশমা জুতো রাখতে? মোবাইল সব রাখতে না, মোবাইল টোবাইল নেই আমাদের। টোটাল সব রাখবার জন্য 100 টাকা করে? 100 টাকা টোটাল সবগুলো 100। আচ্ছা, বাপরে, সব নিয়ে 100 টাকা নেবে, ভাবা যায়? তো গাইস ফাইনালি সমুদ্রেতে পুরী
ঢেউ আছে, কিন্তু উপর থেকে রিস্ক নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ এটা দীঘার মতো নয়। এটাতে মজা পেলাম। ফাইনালি অনেক নাচন কুন্দন করলাম, তো চলুন এবার রুমে যাওয়া যাক। এই যে অনেকে ঠকে বলে যে এখান থেকে শাক পেলাম এই সমুদ্র থেকে, এরা আসলে কিনে নিয়ে আসে এরকম বালিতে ঠেলে রাখে, ঠিক আছে? এগুলো কিন্তু অরিজিনাল না, সাবধান হবে। এখন বাজে ঘড়িতে দুপুর 3:58। এখন আমি বেরিয়েছি, ঠিক আছে, ধ্বজা বাঁধা দেখতে যাবো বলে, কারণ এটা নাকি মিস করা যাবে না, এটা খুব একটা পপুলার ব্যাপার। এখন বাজে ঘড়িতে 4:13। আমি পৌঁছে গেলাম। হরে রাম রাম হরে হরে কৃষ্ণ। মোটামুটি চলে এসেছিলাম, সবাই বলছিল 4টে 4:30 দিকে, কিন্তু এখন এসে শুনছি এখানে 5:30টার সময় স্টার্ট হবে, ঠিক আছে? এতক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখা যাক। দেখতে পাচ্ছেন এখন 5টা বাজে, 5টার সময় অলরেডি কিন্তু ধ্বজা বাঁধা স্টার্ট হয়ে গেছে। আমি বাইরে আছি কারণ আমি ভেতরে ঢুকিনি, ভেতর থেকে ঢুকলে আরও সামনে থেকে দেখতে পেতাম। বাইরে আছি কারণ আমি ভিডিও করবো বলে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে অ্যালাউ প্রবেশ নেই, সেই জন্য ক্যামেরা জুতো টুতো এসব বাইরে রেখেই যেতে হবে। সেই জন্য আমি ভাবলাম এটা হয়ে যাক, তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং ভগবানের দর্শন করব। তবে আপনারা যদি সত্যি ভালোভাবে দেখতে চান না, একদম ভেতরে চলে যাবেন, সেখান থেকে খুব ভালোভাবে দেখতে পাবেন। আর এছাড়াও এই টাইমে যদি মন্দিরে আসেন না, ভিড় খানিকটা কম থাকে, মানে আপনারা ইজিলি ঘুরতে পারেন। বলা হয় না কি, জগন্নাথ দেব না ডাকলে পুরীতে আসা যায় না, তাই তো এখন সারা বছরই মানুষজন এই পুরীতে আসে। পুরীতে আসার নির্দিষ্ট কোনো টাইম নেই। মন্দিরে ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে, যেটি আপনারা যখন মূল মন্দিরে প্রবেশ করবেন তখন বিষ্ণুর 10টি অবতার দেখার সময় বুঝতে পারবেন। মন্দিরের ভিতর কিছু নিয়ে প্রবেশ করতে দেয় না, যেমন জুতো, চামড়ার বেল্ট, ক্যামেরা, প্রসেস ফুড, সেগুলোকে বাইরে রেখে যেতে হয়। তবে শুধু চামড়ার মানিব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়, কারণ এখানে চলে পান্ডাদের দাদাগিরি। ভিড়ের সময় টাকা দিলে ভালোভাবে দর্শন ও পুজো দিতে পারবেন, তাছাড়া কিন্তু দর্শনও পাওয়া এখানে মুশকিল ব্যাপার। যদিও দর্শন পাওয়াটাই আমাদের বড় ব্যাপার, আর মনের ভক্তিটাই তো মেন। ভেতরে প্রবেশ করেই আপনি একটু শান্তি অনুভব করবেন, একটা অন্য রকম জগৎ পাবেন, যেখান থেকে আপনার বেরোতে ইচ্ছে করবে না। এই মন্দিরেরও কিন্তু 4টে গেট আছে। পূর্ব দিকের গেটের নাম সিংহদ্বার এবং পশ্চিম দিকের নাম ব্যাঘ্রদ্বার। আর এই ধ্বজাগুলো কিন্তু উপর থেকে খুলে আসার পর না অনেক দামে কিন্তু ওখানে বিক্রি হয়। আপনার মন্দিরের ভেতর থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। মন্দিরের ভেতর আপনারা কিন্তু প্রসাদও কিন্তু খেতে পারেন, বিক্রি হয় ওখানে দোকানের মতো বসে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ক্যামেরা রাখেন না ব্যাগে, সরকার থেকে যেসব জায়গাতে কিন্তু জুতো টুতো রাখে ফ্রিতে, সেখানে কিন্তু ক্যামেরা রাখবে না। তার জন্য আপনাকে প্রাইভেট কোনো জায়গাতেই কিন্তু রাখতে হবে। সেই ক্যামেরা রাখার জন্য 80 টাকা কিন্তু চার্জ নেই, ভাবতে পারছেন? এই মন্দিরের ভিতর কোনো মানুষ যদি প্রচণ্ড আবেগপ্রবণ হয় না, প্রচণ্ড আবেগপ্রবণ হয় আর টাকা পয়সা থাকে না, সে কিন্তু সমস্ত কিছু টাকা কিন্তু ওখানে দিয়েই চলে আসতে বাধ্য হবেন, কারণ এখানে পুরোটাই বিজনেস চলে। আপনার যেমন টাকা আপনি সেরকম দর্শন পাবেন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তাই আমার মনে হয় ভগবান বিশ্বাসটা তো টোটালি মনের উপর। তো আপনারা দর্শন পাওয়াটা আর ওই জায়গা থেকে ঘুরে আসাটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। দেখলেনি, এই হচ্ছে সন্ধ্যের পরিবেশ। আমরা এখন বেরিয়ে গেছি, বেরোনোর পর এখানের পরিবেশটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। আমাদের কিন্তু লাইন দিতে হয়নি এই টাইমটাতে, সন্ধ্যেবেলায় গেলে এটা একটা সুবিধা। তো ফাইনালি আমরা রাত্রিবেলাতে কিন্তু এখান থেকে ডাইরেক্ট সমুদ্রে চলে এলাম। সমুদ্রের গর্জন এবং সমুদ্রের চারিপাশটা ঘুরেও দেখলাম আরও একবার, কারণ আমরা আগের দিন ঘুরেছি, আজ আর বেশি ঘুরে। বাড়ি যাওয়ার আগে কিন্তু এই পুরী থেকে খাজা নিয়ে নেবেন। খাজার একদম সব থেকে পপুলার দোকান এবং অনেক পুরনো দোকান আসল নরসিংহ সুইটস, এখান থেকে আমরা কিন্তু নিলাম, কারণ এটা খুবই ফেমাস দোকান এবং খুবই ভালো খাজা এখানের। এখন পিওর ঘি দেশি খাজা যেটা, সেটার দাম বেড়ে গেছে 500 টাকা 600 টাকা কিলো। তো 500 টাকারটা সেটাতে মিষ্টি বেশি, 600টাতে মিষ্টি কম, খাস্তা বেশি। তো দাম অনেকটাই বেড়ে গেছে এখন। একদম সকালে যদি আপনারা যেদিন বাড়ি যাবেন, ধরুন যদি মানে সকালে ট্রেন থাকে আপনাদের, আমাদের যেমন সকালে ট্রেন আছে, সকালে যখন আসবেন বিচের দিকে, এখানেও কিন্তু ছোটোখাটো খাবারের দোকান আছে, ঠিক আছে? এখানেও আপনারা কিন্তু ব্রেকফাস্টটা সারতে পারেন। এই যে ছোট ছোট চায়ের দোকানগুলোতে চাটা নিয়ে পরে এরকম বেঞ্চে বসে সমুদ্রের ভিউ আপনারা কিন্তু উপভোগ করতে পারেন। একদম সকালে দেখতে পাচ্ছেন জোয়ার রয়েছে, তাতেই মানুষজন খেলাধুলা করতে চলে এসছে বা এখানে। আরে বাপরে এত দূর জল আসছে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বাস আসছে, ঠিক আছে? এই বাসে করেই আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ, হ্যাঁ, ওয়েলকাম, রুট নাম্বার 52। এই সামনেটাতে দাঁড়াবে, এই চকটাতে দাঁড়াবে।
हाँ स्टेशन दो आदमी हैं। এখানের বাসগুলোর কিন্তু ভাড়া খুবই কম, এসি বাস শুধু তাই না, এখানে কিন্তু কিউআর কোড মানে অনলাইনের সাহায্যে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। এটা খুবই একটা ভালো জিনিস। সমুদ্রের ধার থেকে এই বাসটা পাওয়া যায় স্টেশন যাওয়ার এবং বাস স্ট্যান্ড যাওয়ার, অনেকেই কিন্তু জানে না, তাই ভিডিওটা বেশি করে প্রত্যেককে শেয়ার করে দিন, কারণ যারা আসবে না তাদের এই ভিডিওটা দেখে অনেক কিছু হেল্প হবে। এই বর্ষাকালে স্টেশনের বাইরেটাতে কত বড় একটা শেড করা হয়েছে দেখুন, কারণ যাতে কারুর না অসুবিধা হয়, ঠিক আছে। আর বাইরে অঝরে কিন্তু বৃষ্টি পড়ছে, মানে এত সুন্দর ব্যবস্থা না, সত্যি এখানে মুগ্ধ হয়ে পুরী যাবে। স্টেশনটা দেখুন জাস্ট কত বড়, বৃষ্টিতেও কোনো প্রবলেম না, আর এত মানুষ এখানে ইজিলি মানে অকুপাইড হয়ে যাবে, কোনো মানে বিন্দুমাত্র সমস্যা হবে না। ওপরের যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে রিমুভেবল, মানে ফোল্ডিং টাইপের, এগুলো সমস্ত টিকিট কাউন্টার। এছাড়াও অনেকে ভাবেন যে স্টেশনে এসে ক্লক রুমে জিনিসপত্র রেখে পরে ঘুরবো, তো তার জন্য কিন্তু একদম 24 ঘন্টা ওপেন থাকে এই ক্লক রুম। তো বন্ধুরা, এই ছিল পুরী ভ্রমণের ওভারঅল একটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধু তাই না, যাদের এই ভিডিওটা দরকার তাদের প্রত্যেককে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনারা একদম লোকাল ট্রাভেলের সাহায্যে কিন্তু একদম কম খরচে, যতটা কম খরচে সম্ভব হয় ততটা কম খরচে লোকাল যানবাহন ব্যবহার করে কিন্তু আপনারা পুরী ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।